এদিকে মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগামী 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামাতের আমির। তার মানে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান এবং কারাগারে থাকতে চান। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইমোশনাল হয়ে গিয়েছেন। তিনি আর পারছেন না, সরকারকে আর সুযোগ দিলেন না। এবার ঘটনা ঘটবেন। দর্শক কি ঘোষণা দিয়েছে শুনলে অবাক হবেন। স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। জামাতে ইসলামকে কিন্তু দুটো মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। মতিউর রহমান নিজামী জামাতের আমির ছিলেন এবং সেক্রেটারি আলী আহসান মুজাহিদ, ওনারা দুজন কিন্তু মন্ত্রী ছিলেন। এই বিএনপি সরকারের আমলে তারা মন্ত্রী ছিলেন। জামাতের ইতিহাসে এই প্রথম বোধহয় তারা মন্ত্রিত্ব পেলেন বিএনপির কল্যাণে, বিএনপির অনুগ্রহ আমি বলবো। এখানে বিএনপিরও স্বার্থ ছিল, হয়তো জামাতের সঙ্গে জোট না করলে তারা নির্বাচনে জয়ী হতেন কিনা, হয়তো সেটা নিয়েও সন্দেহ হতে পারত। যেটাই হোক, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন তাদের নাকি দলের নিবন্ধন না দিলে তারা ঢাকা শহর অচল করে দিবে। আমরাও দেখতে চাই জামাতের শক্তিমত্তা, তারা ঢাকা শহর কিভাবে অচল করে দেয়। এটা একটা প্ল্যান তাদের। কেন জানেন? সরকার এখন তাদের মানুষ বসে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে সকলেই তাদের মানুষ, তাদের নিবন্ধন কেন এখনো ফিরিয়ে দিচ্ছে না? জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তারে কোথায় থেকে এবং কি কারণে তিনি গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। শুধু তাই না, এই জামাতের আমিরের গ্রেপ্তার নিয়ে এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে থাকতেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, তাই আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই জামাতের আমির শফিকুল ইসলাম কোথায় থেকে এবং কিভাবে তিনি গ্রেপ্তার হলেন। স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলছেন। তিনি আরও লেখেন, আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামাতের আমির। তার মানে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান এবং কারাগারে থাকতে চান। কেন? তাদের দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ করতে চান জামাতের আমির। এটা বড় ঘোষণা এবং বড় একটা দাবি বা চাপ বলা যায়। খবরে বলা হচ্ছে এই জন্য তিনি 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন। বৃহস্পতিবার বিকেল 5টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমির এই ঘোষণা দেন। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির বলছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য এবং জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামাতের আমির লিখেছেন, এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য
25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই পুনর্বিবেচনা আবেদন শুনানির জন্য আজ 20শে ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরেই জামাতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন। অর্থাৎ আজ যে 20শে ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য ছিল, এদিন যদি শুনানি হতো তাহলে হয়তো জামাতের মতে যে একটা ন্যায় বিচার পেত এবং তিনি মুক্তি পেতেন। যেহেতু সেটি হয়নি শুনানি, সেই কারণে ক্ষুব্ধ হয়ে জামাতের আমির ঘোষণা করছেন যে তিনি নিজে 25 তারিখে হাজির থাকবেন। এটি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান। কোনো জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে, সেই প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, আমরা ভদ্র বোকা নই, ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করেন। জামাত 15.5 বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, জীবন দিয়েছে তবু আপোষ করেনি। জামাত নেতাদের ফাঁসির কাস্টে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল, ওইসব প্রস্তাব পায়ের নিচে ফেলে দিয়েছেন। যাক, একটা ক্ষোভ বিক্ষোভ থেকে তিনি এই কথা বলছেন। আর এইটা একটা বলা যায় চূড়ান্ত ঘোষণা যে বাংলাদেশের রাজনীতিবিদরা সাধারণত এরকম ঘোষণা করেন না, যে স্বেচ্ছায় কারাবরণ, সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তিনি আজকে দিলেন। তো ফলে রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য যেমন তৈরি হলো, এটা সত্য। আবার সরকারের উপরেও কিন্তু নাড়াচাড়া পড়বে এবং চাপ পড়বে, কেননা এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যুদ্ধাপরাধের বিচার হবে, ওই তার মৃত্যুদণ্ড বহাল হবে, এটি একেবারে অসম্ভব, অবাস্তব। কিন্তু তারপরেও কেন আইনগত কোন জটিলতার কারণে বিষয়টি ঠেকে আছে বা স্থগিত হয়ে আছে, বিষয়টা বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই সরকার তার পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেবে এই বিষয়ে। দর্শক, খুবই জরুরি এমার্জেন্সি একটা ঘটনা চারদিকে ছড়িয়ে দিন শেয়ার করে। রাজনীতিতে অবাক করা কিছু ঘটতে পারে, অঘটন ঘটতে পারে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইমোশনাল হয়ে গিয়েছেন। তিনি আর পারছেন না, সরকারকে আর সুযোগ দিলেন না। এবার ঘটনা ঘটবেন। দর্শক, কি ঘোষণা দিয়েছে শুনলে অবাক হবেন। চারদিকে ছড়িয়ে দিন, জনগণ আবার জেগে উঠুন, জেলের তালা ভাঙবো, এটিএম আজহারুল ইসলামকে আনবো, কোনো ফাজলামি চলবে না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করতে চান 25শে ফেব্রুয়ারি। যে জামাতের আমির তিনি বলছেন, আমাকে গ্রেপ্তার করুন, আমি আসতেছি, কোনো ছাড় হবে না। কেন বলছেন? কি টালবাহানা চলছে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দর্শক, আসুন আমরা সবাই মিলে জেগে উঠি, জনগণকে জাগিয়ে তুলি। আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জামাতের আমির তো আর সব কথা বলতে পারেন না, আমরা কিছু বলি। 27 তারিখ লাস্ট ডেট, কোনো তালবাহানা চলবে না। যদি এটিএম আজহারুল ইসলামকে 27 তারিখ জামিন দেয়া না হয়, এটিএম আজহারুল ইসলাম কোন রুমে আছে, কোন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, প্রিজন সেলে, আমরা জানি। আস্তে আমরা ধরে তাকে নিয়ে আসবো। তারপরে ডক্টর ইউনূস ঠেলা বুঝবেন। জামাত নিয়ে আসবে না, আমরা যারা জামাতকে গালাগালি করি আমরা নিয়ে আসবো। আপনি জানেন কি পারি আমরা। ধানমন্ডি 32কে জয় বাংলা করেছি না, সেনাবাহিনী কিছু করতে পেরেছে? হাজার হাজার সাবেক শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির ছেলেরাই কাজ ঘটালে আপনি কি করবেন? এই অঘটন ঘটার আগে ছেড়ে দিন। ডাক্তার শফিকুর রহমান আর পারছেন না, এর মানে এবার লিমিট ক্রস করেছে।
সব হিসাব নিকাশ ব্যর্থ হয়েছে। সরকার নাটক করছে। অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা তিনি নাটক করছেন। আপনারা জানেন যে আজকে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি হওয়ার কথা ছিল, কার্যতালিকা ছিল 9 নম্বরে, অথচ এর আগে যখন ডেট ঠিক করা হয়েছিল তখন কার্যতালিকা ছিল 1 নম্বরে। কিন্তু এটা বিএনপির অ্যাটর্নি জেনারেলের যোগসাজশে এটাকে 9 নম্বরে নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিক, বৃহস্পতিবার অনেক লং হিয়ারিং হয়, 9 নম্বর পর্যন্ত যেতে পারে না। এটা নতুন কিছু না, এটা অনেক আগের প্র্যাকটিস। এটা প্রত্যাশিত ছিল, হয়নি। আবার ডেট দেওয়া হয়েছে সম্ভবত 27 তারিখ। মানে টালবাহানা করা হচ্ছে। সরকার চাইলে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে পারে। অতএব এই যে টালবাহানা, এটা আমিরে জামাত আর নিতে পারেন। হ্যাঁ, এটা আমিরে জামাতের অদক্ষতা, সময় থাকতে ঘটনা ঘটাননি, এখন কষ্ট হচ্ছে, কিন্তু না, ঘটাতে হবে, নো এক্সকিউজ। আমিরে জামাত জরুরি ভিত্তিতে কিছু কথা বলেছেন, এর তাৎপর্য অনেক। এর তাৎপর্য কি আমি ব্যাখ্যা করছি, সরল অর্থে আপনি বুঝবেন না এর তাৎপর্য কি। আমিরে জামাতের মনের মধ্যে, এটা রাজনীতি বিশ্লেষণ নয়, তার মনের মধ্যে যে কি কষ্ট, রানিং যারা জামাত তাদের বোঝার দরকার নাই, যারা সাবেক শিবির এরা বুঝেন ভাই। কারণ রানিং জামাত সব কাজ করতে পারে না, রোকনি আর টেকানো না টেকানোর বিষয় আছে। ধানমন্ডি 32 সবাই বুলডোজার দিয়ে ভাঙতে পারে না, যারা ভাঙতে পারেন তারা শুনুন। প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তারেক রহমান লন্ডনে বসে সব মামলা খেয়ে দিয়েছেন। খালেদা জিয়া সব মামলা থেকে খালাস পেয়েছেন। খালেদা জিয়া এখন মামলা মুক্ত। আর এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে। জামাতের উপর কি পরিমাণ জুলুম হচ্ছে, জামাতেরও অদক্ষতা আমি বারবার বলবো, এটা আগেও আমরা বলেছি। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি, এই লাইনটা খেয়াল করুন, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদ এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। এর অর্থ কি বুঝেন? সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। আমিরে জামাত আদালত প্রাঙ্গণে যাবেন। এরপরে লাইনটি একটু বলি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ। একজন জামাতের আমির কিংবা একটা দলের চিফ, তার মুখে এই ধরনের ঘোষণা অনেকটা ইমোশনাল মনে হয়। এটা কিন্তু অনেকটা আনস্মার্টও মনে হতে পারে। কেন? তিনি তো বলতে পারেন যে জেলের তালা ভেঙে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে আসবে, তুমি কোন বালছের বাকি পারলে করো, এরকম তো বলতে পারে। যে জেলের তালা ভেঙে নিয়ে আসবে, 25 তারিখ সবাই আসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘেরাও, আইন মন্ত্রণালয় ঘেরাও, মুক্তি না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয় ঘেরাও থাকবে, কোর্ট ঘেরাও থাকবে, বঙ্গভবন ঘেরাও থাকবে, আমরা চুপপুকে কলার ধরে নিয়ে আসবো, এরকম তো বলতে পারেন। কিন্তু না, সেরকম বলেননি। তিনি ভদ্র, আমির জামাত ভদ্র, হুমকি দেন না সহজে, এবং তিনি ইমোশনাল। নেতাকর্মীদের কাছে তার ব্যর্থতার স্বীকারোক্তি এটা একটা, যে আমি আর পারিনি, এখন আমাকে গ্রেপ্তার করুন। তবে আমির জামাতের স্বেচ্ছায় কারাবরণ করতে চাওয়ার 25 তারিখ আদালতে যাওয়ার যে ঘোষণা, এর অর্থ হচ্ছে জামাত শিবির জনতা এটিএম আজহারুল ইসলামকে জেলের তালা ভেঙে নিয়ে আসো। আমি তাফসির করে দিলাম, এখন যা ভাব। জামাতে ইসলামকে কিন্তু দুটো মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। মতিউর রহমান নিজামী জামাতের আমির ছিলেন এবং সেক্রেটারি আলী আহসান মুজাহিদ, ওনারা দুজন কিন্তু মন্ত্রী ছিলেন। এই বিএনপি সরকারের আমলে তারা মন্ত্রী ছিলেন। জামাতের ইতিহাসে এই প্রথম বোধহয় তারা মন্ত্রিত্ব পেলেন বিএনপির কল্যাণে, বিএনপির অনুগ্রহ আমি বলবো।
এখানে বিএনপিরও স্বার্থ ছিল, হয়তো জামাতের সঙ্গে জোট না করলে তারা নির্বাচনে জয়ী হতেন কিনা, হয়তো সেটা নিয়েও সন্দেহ হতে পারত। যেটাই হোক জামাত তো এরও আগে নির্বাচনে 96 নির্বাচনে তারা তো আওয়ামী লীগের সঙ্গেও জোট বেঁধেছিল। ওইভাবে জোট ছিল না, কিন্তু এক ধরনের ঐক্য তো ছিল। আর তো কেউ তাকে মন্ত্রিত্ব দেয়নি, বিএনপি দিয়েছিল। এমনকি আওয়ামী লীগ সরকার 2009 ক্ষমতায় আসার পর যখন তারা জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ধরে ধরে ট্রাইব্যুনালে তুলছিল এবং মানবতা বিরোধী অপরাধে বিচার করছিল, তখনও কিন্তু বিএনপির নেতৃত্ব, আমি খোদ খালেদা জিয়াকে বলতে শুনেছি, উনি নিজামী সাহেবের পক্ষে কথা বলেছেন, আমি শুনেছি, আপনাদেরও মনে থাকার কথা। তারা কিন্তু পক্ষ নিয়েছিল, একদম নেয়নি তা কিন্তু নয়। কিন্তু এখন কি মনে হচ্ছে তাদের কর্মকাণ্ড দেখে যে এই দল দুটো একসময় খুব ঘনিষ্ঠ ছিল? মনে হচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। কয়েকদিন আগে কুয়েটে যে মারামারিটা হলো, দুদিন আগেই ছাত্রদের মারামারি, সেই মারামারিতে মূল প্রতিপক্ষ কারা কারা ছিল বলেন? একদিকে ছাত্রদল, আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা শিবিরের এখানে একটা ভূমিকা ছিল, ছাত্র শিবিরের। পরস্পরকে দোষী সাব্যস্ত করছে, তার মানে সেই প্রেমটা নেই, মূল দলের সঙ্গেও নেই, ছাত্র সংগঠনের সঙ্গেও নেই। কেন নেই? যেমন আমি কয়েকদিন আগে একটা পড়লাম, জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এক জায়গায় বলেছেন যে অতীতে বিএনপির সঙ্গে থেকে জামায়াতের কোনো লাভ হয় নাই। এই যে বলছে যে কোনো লাভ হয় নাই, এই কথাটা কি মানে খুবই সত্য কথা, খুবই সত্য। তাহলে আপনারা যখন দুটো মন্ত্রিত্ব পেলেন, দু জায়গায় মন্ত্রিত্ব করার সুযোগ পেলেন, ওটাকে আপনারা কি ক্ষতি হিসেবে ধরছেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটা মন্ত্রণালয় আপনারা পেয়েছিলেন এবং 5 বছর সে মন্ত্রণালয়ে আপনাদের মন্ত্রী ছিল। এটা কি খুব ক্ষতিকর কোনো কাজ ছিল? ওইটা পেয়ে কি বিএনপির দ্বারা কি আপনারা উপকৃত হননি? উনি কিন্তু মুখ পুছে না করে দিলেন, তারা কখনোই কোনো লাভবান হয়নি। আবার ধরুন, জামাত তো বিএনপিকে ক্ষমতায় যেতেও সাহায্য করেছে, সেই বিচারে বিএনপিরও কিন্তু জামাতের প্রতি কিছুটা কৃতজ্ঞ থাকা উচিত। মানে এই কৃতজ্ঞতা, এই লাভ ক্ষতি আসলে ভাইস ভার্সা, মানে তুমিও আমার জন্য করেছ, আমিও তোমার জন্য করেছি। প্রতিটা আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জামাত সারাক্ষণ দৌড়ের উপর ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু জামাত যে আন্দোলনটুকু করেছে, যতটুকু করেছে, সেটার ক্রেডিটও কি বিএনপির কাছে যায়নি? গিয়েছে তো। তো নীতিগত বিরোধ থাকতেই পারে, রাজনৈতিক বিরোধ তো থাকতেই পারে, কিন্তু এই যে পরস্পরের বিরুদ্ধে কথা বলা, অনেকটা কাদা ছোড়াছুরি করা, এটা কেন? এর মাধ্যমে লাভটা কার হচ্ছে? দেখুন, কেবল জামাতের এই যে অস্বীকার করা অধ্যাপক মুজিবুর রহমানের কথা, আমি তাই না, আমি আরেকজনের কথা বলি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি দুদিন আগে বলেছেন এক জায়গায় যে অঙ্গীকার রক্ষা করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামায়াত সেই অবস্থানে নেই। এটি একটি মুনাফিকি দল, বিএনপির সঙ্গে সরকারে থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা বিরুদ্ধে কথা বলছে। দেখুন, বিএনপির সঙ্গে তারা ছিল, তার মানে কিন্তু এই নয় যে সারা জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে, এমন প্রতিজ্ঞা তো তারা করেনি। তাহলে তো তারা দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি হয়ে যেত, তা তো হয়নি। তারা একটা অন্য দল। ওই সময়ে একটা ইস্যুভিত্তিক ঐক্যের মাধ্যমে তারা একত্রে নির্বাচন করেছিল।
সুযোগ সুবিধা নিশ্চয়ই সরকারে থাকলে যা পাওয়ার ততটুকু তো পেয়েছে, কিন্তু তার মানে কি এই যে বাকি জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে এমন প্রতিজ্ঞা তারা করেছে? তা তো তারা করেনি। তারা আলাদাভাবে তাদের রাজনীতি করতেই পারে, তাতে মুনাফিকি হয়ে গেল। এভাবে বলাও মনে হয়, আমার কাছে মনে হয় যে ঠিক না। চট করে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দেওয়া, মুনাফেক এই অ্যাডজেক্টিভ এভাবে যুক্ত করে দেওয়া, এত সরলীকৃত সিদ্ধান্ত এত বড় নেতার কাছ থেকে আসা মনে হয় ঠিক না। এখন তো দুটো ভিন্ন দল, দুটো দল তাদের মতো করে যার যার রাজনীতি করছে, এটা হতেই পারে। আমরা বরং বিশ্লেষণ করতে পারি যে কেন তাদের সেই প্রেমটা ভেঙে গেল। প্রেম ভাঙা কিন্তু অন্যায় কিছু না। দেখুন, খুব প্রেম করে বিয়ে শাদী করে তারপর ডিভোর্স হয়ে যায়, এটাও কিন্তু অন্যায় না। একসময় তারা ভাবে আমরা একসঙ্গে পথ চলতে পারবো না, আলাদা হয়ে যাবে, এটা তো আর ধর্ম বিরোধী কোনো কাজ না, এটা হতেই পারে। তো এখানেও হয়েছে, কিন্তু কেন হয়েছে সে আলোচনাটা আমরা করতে চাই। দেখুন, আপনারা দেখবেন 5 আগস্টের পর বাস্তবতাটা কিভাবে পাল্টে গেল। 5 আগস্টের আগে থেকেই কিন্তু জামাতের আমির শফিকুর রহমান একবার একটা বলেছিলেন যে তাদের সঙ্গে এখন আর বিএনপি সে আগের ঐক্যটা নেই, ওই জোটটা নেই। তারা কিন্তু একটু স্পষ্টই বলেছিলেন, অনেক আগেই বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয় নাই, কিন্তু জামাতের পক্ষ থেকে আগেই বলেছিলেন, কারণ জামাত তখন বুঝে গিয়েছিলেন যে তাদের রাজনীতিটা তাদেরকে করতে হবে। তাদের এই বিপদ, তখন তারা বিপদে ছিলেন, এই বিপদে তাদেরকে কেউ সাহায্য করার নাই। সাহায্য বিএনপি কীভাবে করবে? বিএনপি নিজেও তো দৌড়ের উপর ছিল। যাই হোক, ওনারা আগের থেকে ছিলেন না। কিন্তু 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 5 আগস্টের পর সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, আমি যতটুকু জানি, বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে তারা আওয়ামী লীগের যারা চাঁদা পাচ্ছিল তাদের জায়গাগুলো বিএনপি দখল করে নিয়েছে, এবং চাঁদাবাজি কিন্তু চলছে, এখনও চলছে, এবং সেগুলি বিএনপির লোকজনই নিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মিথ্যা মামলা দেওয়া, থানায় দালালি করা, মানুষকে এরকম ব্ল্যাকমেলিংয়ের করা, আটকায় দেওয়া, তার একটা মামলায় 320 জনকে আসামি করে সেখান থেকে 25 জন 26 জনের কাছ থেকে চাঁদা নেওয়ার মাধ্যমে নাম সরিয়ে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু বেসিক্যালি বিএনপি করছে। কোনো জায়গায় জামাতেরও দু একটা নাম ছিল, কিন্তু বিষয়টা হলো জামাতটি এটাকে গ্লোরিফাই করে, মানে গ্লোরিফাই ঠিক বলবো না, মানে আরও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে নাই, তাও কিন্তু করেছে। ওটা আমি দেখেছি। জামাতের টেকনিক ছিল ডিফারেন্ট। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের লোক বসিয়েছে, এবং বিএনপি যা কিছু করছে সেটা সাধারণ মানুষের কাছে এক্সপোজ করে দিয়েছে, এবং এই দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিএনপির প্রতি এক ধরনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। জামাত এই সুযোগটা নিয়েছে। কেন নিল? এই কারণে যে এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি ছাত্র সংগঠনও করেছে, কিন্তু জামাত নেতৃত্বের কাছাকাছি ছিল। মানে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে জামাতে মানে শিবিরের প্রভাব ছিল বেশি তুলনামূলকভাবে ছাত্র দলের চেয়ে। এই সুযোগটা তারা নিয়েছে, এবং এটা নেওয়ার কারণে তারা এরই মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা হয়তো এককভাবে ক্ষমতায় যেতে পারবে। যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই, তাদের চিন্তা যে বিএনপিকে বাদ দিয়েই তারা ক্ষমতায় যেতে পারবে। এই চিন্তা থেকে তারা কিন্তু সর্বক্ষেত্রে বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে। যখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কোনো পয়েন্টে একটু সমালোচনা করছে, সেই জায়গায় জামাত চুপ থাকছে। চুপ থেকে তার তত্ত্বাবধায়ক সরকারকে বোঝাতে চাচ্ছে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের যারা সমর্থক তাদেরকে বোঝাতে চাচ্ছে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টার্ব করছি না, যা কিছু করার বিএনপি করছে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। এই কারণে যে তারা নিজেরাই ভাবছে আমরা হয়তো একটা জোট টোট করে নিজেরাই ক্ষমতায় যেতে পারি কিনা।
এবং যেহেতু সারা দেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা অভিযোগ আছে, ওইটাকে কেন্দ্র করে, ওইটাকে ইস্যু করে তারা একটা স্লোগানও কিন্তু এর মধ্যে তাদের পক্ষ থেকে সরাসরি না হলেও পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এক স্বৈরাচারকে বিদায় করে আমরা আরেক স্বৈরাচারকে আনতে চাই না। অথবা এমনও বলছে, আপনারা তো আওয়ামী লীগ বিএনপি দুদলকে দেখেছেন, এবার একটু জামাতকে দেখুন। এই ধরনের নানা ধরনের স্লোগান কিন্তু তারা তোলার চেষ্টা করছে, সরাসরি না, নানাভাবে ক্যারিকেচার করে, নানা কৌশল করে। এই যে জায়গাটা, এই জায়গাটাই হলো দ্বন্দ্বের মূল কারণ। আসলে দ্বন্দ্বের মূল কারণ আদর্শ কিচ্ছু না, মূল কারণ হলো ক্ষমতায় যাওয়া না যাওয়া নিয়ে। এবং এটা যতই নির্বাচনটা ঘনিয়ে আসবে, এটা আরও বেশি শার্প হয়ে আপনাদের সামনে চোখে পড়বে। এবং এখানে আরেকটা বিষয়, এই যে জামাত ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনা যায় কিনা, এই ইসলামী দলগুলোকে এক বাক্সে আনা যায় কিনা অথবা কিভাবে সম্ভব, এই বিষয়টা নিয়ে আমি আরেকটা। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন তাদের নাকি দলের নিবন্ধন না দিলে তারা ঢাকা শহর অচল করে দিবে। আমরাও দেখতে চাই জামাতের শক্তিমত্তা, তারা ঢাকা শহর কিভাবে অচল করে দেয়। এটা একটা প্ল্যান তাদের। কেন জানেন? সরকার এখন তাদের মানুষ বসে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে সকলেই তাদের মানুষ, তাদের নিবন্ধন কেন এখনও ফিরিয়ে দিচ্ছে না? এটার মেইন কারণ হচ্ছে তারা এখন দেশের জনগণকে, বিএনপিকে, আওয়ামী লীগকে তাদের শক্তিমত্তা দেখাতে চাচ্ছে। তো শক্তিমত্তা দেখাতে চাইলে একটা তো ব্যাপার ক্রিয়েট করতে হবে। সে কারণে একটা জিনিস ক্রিয়েট করছে যে নিবন্ধন আমাদের এখনও ফিরিয়ে দিচ্ছে না, সে কারণে আমরা ঢাকা শহর অচল করে দিয়েছি। তারা তাদের শক্তিমত্তা দেখাতে চাচ্ছে, মানুষকে বোঝাতে যাচ্ছে যে আমাদের জনপ্রিয়তা এখন কতটুকু বেড়ে গিয়েছে। সারা বাংলাদেশের সকল জামাত ইসলামী সক্রিয় কর্মী তারা ঢাকায় গিয়ে পৌঁছাবে এবং ঢাকার যারা সক্রিয় কর্মী আছে তারা সহ জামাত ইসলাম তাদের শক্তিমত্তা সারা বাংলাদেশের মানুষকে দেখাতে চাচ্ছে। সেই কারণে এই ইস্যুটাকে সামনে নিয়ে এসেছে। আমাদের নিবন্ধন যদি না ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা সম্পূর্ণ ঢাকা শহর অচল করে দিব। তোমাদের বি টিম আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য, এগুলো সবগুলোই তো তোমাদের ছাত্র শিবিরের ছেলেরা। তাহলে তোমাদের নিবন্ধনের দরকার কি? ওরা যখন রাজনৈতিক দলটা করবে ওই প্রতীকে তোমরা নির্বাচন করবা, সমস্যা নাই তো। ওই প্রতীকে নির্বাচন করলে এমপি হবা, তো প্রবলেম কোথায়? আর তোমাদের প্রতীকের তো কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন আছে এখন একটা ইস্যু ক্রিয়েট করা, ওরা পাওয়ার রাজনীতি দেখানোর জন্য যে আমাদের জনবল আছে, আমাদের কতটুকু অবস্থান যে আমরা ঢাকা শহর অচল করে দিতে পারি। এটা হচ্ছে মেইন থিম এদের এজেন্ডা। আরেকটা ব্যাপার হচ্ছে তারা যদি নির্বাচনের মধ্যে অংশগ্রহণ নাই করতে পারে, তারা তাহলে সকল বিষয় তো নাক গলাচ্ছে কেন? তাদের তো নিবন্ধনই নেই। তারা ভালো করেই জানে তাদের নিবন্ধন নির্বাচনের আগে ফিরিয়ে দিবে, তারা আন্দোলন করলেও দিবে, ঢাকা শহর অচল করে দিলেও দিবে। আর যদি নাও দেয় কোনো সমস্যা নেই, তাদের তো রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা ডক্টর ইউনূসের হয়ে যাচ্ছে, সে রাজনৈতিক দলের সাথে তারা থাকলে কোনো প্রবলেম নাই। তারা ওই ছাত্রদের, জনগণ যারা পছন্দ করে ওই ভোটগুলো পাবে, আবার জামাত শিবিরের যেসব ভোট আছে, জামাত ইসলামীর গণা ভোটগুলো তারা পাবে। তারা এখন দুইটা পার্ট রেখেছে, এ টিম হচ্ছে জামায়াত ইসলামী, বি টিম রাখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য। এগুলোকে এরা ঘুরি ফিরিয়ে হচ্ছে যে একটা দলের সদস্য, একটা দলের এজেন্ডা হিসাবে কাজ করে, জনগণকে জাস্ট আই ওয়াশ করতেছে। তারা প্রভাব বিস্তার যদি এত দেখাতে হয়, জনসমর্থন আছে এত কিছু যদি দেখাতে হয়, তাহলে তাদের সকল ক্যাম্পাসে যারা পদ পদবিতে আছে, সকল ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, মহানগর পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা পদ পদবিতে আছে, জেলা পর্যায়ে সকল কিছু উন্মোচন করে দেখ, সকল কিছু নেটের মধ্যে ভাইরাল করে সকলকে দেখিয়ে দেখ যে তারা এই পদে আছে। কার রাজনীতি করে, কি পদে আছে কিছুই বুঝতে পারি না। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য দেখি। তাদের নেতা কর্মীরা কোথায়? তারা তো বড় বড় হুঙ্কার দিচ্ছে, তাদের নেতা কর্মীরা কোথায়? তারা আবারও গোপনভাবে কতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লুঙ্গির তলে, কতক্ষণ ছাত্র দলের লুঙ্গির নিচে, কতক্ষণ ছাত্রলীগের লুঙ্গির নিচে। এগুলোকে রাজনীতি বলে? এগুলো তো মোনাফিকি বলে। মোনাফিকি বাদ দিয়ে আপনারা শক্তি প্রদর্শন করেন, ঢাকা শহর অচল করে দেন। নিবন্ধন বাতিলে কেন করেছে? নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেন, কোনো সমস্যা নেই, ওপেনভাবে করেন, গোপনে করিয়েন না। গোপন রাজনীতি পরকীয়ার মতো, পরকীয়া ভালো জিনিস না। কথা কি বলছি বুঝতে পারছেন? আপনারা ইসলামিক দল, আপনারা পরকীয়া রাজনীতি কেন করবেন? গোপনের রাজনীতি কেন করবেন? আপনারা তো কাউকে ভয় পান না, তাহলে ওপেন রাজনীতি করেন। আমরা তো চাই আপনারা ওপেন রাজনীতি করেন, জনগণ আপনাদের পাশে থাকুক, আপনারা জনপ্রিয়তা অর্জন করেন, সরকার গঠন করেন, আমরাও চাই। কিন্তু ওপেনের রাজনীতি করতে হবে। গোপনের রাজনীতি করলে
জনগণ আপনাদের পাশে থাকবে না, আপনাদেরকে মুনাফিক দল হিসেবে চিনবে। তাই আমরা চাই আপনারা ওপেনে রাজনীতি করেন এবং আপনাদের নিবন্ধনও ফিরিয়ে দেখ, আপনার ঢাকা শহর যাতে অচল করতে না হয়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজে যে দেখতে পাচ্ছেন জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তারের দাবি, মূলত সে কিন্তু গ্রেপ্তার হয়নি। সে বলতেছে আমাকে গ্রেপ্তার করেন, কারণ জামাতের আরেকজন ব্যক্তি আছে যে কিনা এখন পর্যন্ত জেল হাজতে আছে, সে তাকে এখন পর্যন্ত জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়নি। বিশেষ করে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা দেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে পাঠানোর পরেও এই জামাতের ব্যক্তিটা কেন ছাড়া পেলেন না তা নিয়ে বর্তমান চলতেছে আন্দোলন। বিশেষ করে জামাতের আমির শফিকুল ইসলাম এই বিষয়ে অনেকটা সেন্সিটিভভাবে নিয়েছেন এবং খেপে গেছেন। তিনি বলতেছে আমাকে গ্রেপ্তার করেন, তা ওনাকে বের করে দেন, এমন একটি নিউজ তিনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়নি। সেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছে যে আমাকে গ্রেপ্তার করুন। তাকে মূলত গ্রেপ্তার করা হয়নি এ পর্যন্ত, তিনি এমন কিছু দাবি করছে যে আমাকে গ্রেপ্তার করা হোক। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, ইতিমধ্যে ভিডিওতে দেখেই ফেলছেন আজকের ভিডিওটার কী নিয়ে ছিল, ইতিমধ্যে বুঝতেই পারছেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, এটাও আপনারা যা দেখেছেন, যা কিছু দেখছেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমি সংগ্রহ করছি। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।